গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবালা। আগের দিন তোমাদের ক্লাস 8 এর অধ্যায় 11 এর শতকরার আমরা পার্ট 1 করিয়েছি। আজকে আমি করাবো পার্ট 2। চলো পার্ট 2 শুরু করা যাক। আজ আমাদের বইয়ের পার্ট 2 এর 9 দাগের অঙ্ক থেকে শুরু হবে। তাহলে 9 দাগের অঙ্কে দেখো কি বলেছে। তিশা মিলন দাদের বইয়ের দোকান থেকে একটি বই কিনলো। মিলন দাদা বইয়ের ওপর লেখা দামের ওপর পর্যায়ক্রমে পর পর 10% ও 5% ছাড় দিলেন। তাহলে পর পর ছাড় দিয়েছে। তাহলে কি দেখো, প্রথমে 10%, আবার কত পরে 5% ছাড় দিলেন। বইটির ওপর লেখা দাম 200 টাকা হলে, তাহলে বইটির ওপর লেখা দাম কত ছিল? 200 টাকা হলে তিশা মিলন দাদাকে কত টাকা দিল হিসেব করি। তাহলে একটা বই যার দাম হচ্ছে 200 টাকা, এবার মিলন দা কি করেছে, সেই 200 টাকার উপর কত পার্সেন্ট ছাড় দিয়ে তিশাকে বিক্রি করেছে বইটা। প্রথমে 10%, আবার তারপরে কি 5%। তাহলে আমরা কি লিখে নিই, প্রথমে বইটির দাম হলো 200 টাকা। তাহলে আমাদের বইয়ের দাম দিয়ে আছে 200 টাকা। তাহলে প্রথমে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 10%। তাহলে বইটি 10% ছাড় দিলে দাম হবে কি হবে দেখো, প্রথমে বইটার দাম কত? 200, এবার 10% ছাড় দিচ্ছে। তাহলে 200 10% কত দেখো, সেটা বের করি। 200 10% হচ্ছে 200 গুণিত 10/100। আমি বলেছি যাই পার্সেন্টেজ লেখা থাকবে তখন নিচে কি হবে, সেটা 100 হয়ে যাবে। তাহলে কি দেখো 20। তাহলে দেখো 20 টাকা ছাড় দিচ্ছে। তাহলে কত টাকার উপর 20 টাকা ছাড় দিচ্ছে? এই 200 টাকার উপর। তাহলে কি হবে, 200 বিয়োগ এর, তাহলে 10%টা এখানে এইভাবে লিখবো, 200 গুণিত 10/100। তাহলে কি পাচ্ছি দেখো, 200 বিয়োগ 20 সমান 180 টাকা। ছাড় দেওয়া মানে কি? ছাড় দেওয়া মানে হচ্ছে বাদ দেওয়া। তাহলে প্রথমে কত টাকা ছিল বইটার দাম? 200 টাকা। তাহলে তার থেকে 10% কি করলাম আমরা? বাদ দিয়ে দিলাম। বাদ দিতে কত টাকা হচ্ছে? 180 টাকা। এরপর কি বলেছে, তারপরে আবার কি কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 5%। মানে এইটা প্রথমে ছাড় দিয়ে এত টাকা হয়েছে বইটার দাম, এর উপরে আবার ছাড় দিয়েছে। তাহলে এর উপরে আবার ছাড় দিলে তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 5%। তাহলে এর উপরে আবার কি করব, 5%টা বিয়োগ করব। তাহলে লিখব বইটির 5% আবার, বইটির 5% ছাড় দিলে দাম হবে 180 বিয়োগ 180 গুণিত 5-এর 100 টাকা। দেখো এই কেটে গেল, 5 দুয়ে 10, 9 দুয়ে 18, তাহলে 9 টাকা বাদ যাচ্ছে। তাহলে কি হচ্ছে বইটার দাম? 171 টাকা। তাহলে অতএব তিশা মিলন দাকে $171 টাকা দিল।
তাহলে আমাদের দেখো 9 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 10 দাগের কি বলেছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরার কত বাড়লো ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি। তাহলে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়িয়েছি, 10%। এবার তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বাড়লো ওটা আমাদের ত্রৈরাসিক পদ্ধতিতে কি বলা হয়েছে, হিসেব করতে বলা হয়েছে। তাহলে প্রথমে ধরে নেব, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 100 একক। তাহলে কি বলা হয়েছে, বাহুর দৈর্ঘ্য 100 একক ছিল। তাহলে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে, দেখো 100 গুণিত 100 বর্গ একক। কি পাচ্ছি দেখো, 100 গুণিত 100 বর্গ একক সমান কি হয়, ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। তাই আমরা 100 গুণিত 100 করেছি। তাহলে কি পাচ্ছে, 10,000 বর্গ একক। এরপর দেখো বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়ানো হয়েছে, 10%। তাহলে দেখি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য %10 বাড়ালে হবে, দেখো প্রথমে 100 ছিল, 100-র উপর 10% বাড়াচ্ছি মানে কি 100-র সাথে যোগ করব তো, যেটা 10%। তাহলে ওর 10% কত, 110%, 100 গুণিত 10%, 10% মানে 10/100। তাহলে কি 10% যেহেতু বাড়াচ্ছে বলেছে, তাই আমরা কি করলাম, যোগ করলাম। 100-র সাথে তো বেড়ে তার 10%টা বেড়ে যোগ হচ্ছে, ওই জন্য কি করলাম, যোগ করলাম, করে 10 এখানে একক। তাহলে কি পাচ্ছি দেখো, 110 একক। তাহলে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলো, এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি পাচ্ছি দেখো, আমরা কি জানি, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো এখন 110 হয়ে গেছে। তাহলে 110 গুণিত 110 বর্গ একক সমান এত বর্গ একক। দেখো আগে আমাদের তাহলে ক্ষেত্রফল কত পেয়েছি, 10,000, এখন হচ্ছে 12,100। তাহলে কত বেশি বলেছে, কত বাড়লো ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরার কত বাড়লো ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি। তাহলে এখানে কি লিখবো, ক্ষেত্রফল বাড়লো সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাড়লো সমান কি 100 এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বাড়লো কি 2100 বর্গ একক। এবার দেখো এই 2100 বর্গ এককটা কার মধ্যে বেড়েছে,
দেখো এই 10,000 ছিল, 10,000 থেকে বেড়ে কত হয়েছে? 12,000, 12,100। তাহলে এই 10,000-এ বেড়েছে তো 2,100টা। তাহলে কি এর ওপর এবার 10,000-এ বেড়েছে 2,100। এবার শতকরা আমাদের বলেছে, তাহলে 100-তে কত বাড়বে সেটা আমাদের হিসেব করতে বলেছে। এ দেখো, শতকরা মানে হচ্ছে যা কিছু আমরা 100-র মধ্যে ধরে বের করব সেটাকেই শতকরা বলা হয়। ধরো 5 টাকায় 2 টাকা লাভ হয়, তাহলে আমাদের ওটা যদি শতকরা বের করতে বলা হয়, তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে সেটাকে বের করতে হবে। এরকম যদি 200 টাকায় 5 টাকা লস হয়, তাহলে 100 টাকায় কত টাকা লস হবে, তাহলে 100-তে যদি আমরা সেটা হিসেব করতে চাই সেটাকে কি বলা হয়? শতকরা। তাহলে আমরা এটা কি দেখছি, দেখো এই 10,000 টাকায়, এই 10,000 বর্গ এককে 2,100 বর্গ একক বাড়ছে। তাহলে 100 বর্গ একক যদি হতো এইটা, তাহলে তাতে কত বাড়তো সেটা আমাকে হিসেব করতে বলা হয়েছে। তাহলে চলো সেটা আমরা বের করি। তাহলে এখানে লিখবো শতকরা, শতকরা ক্ষেত্রফল বাড়লো সমান দেখো আমরা কত বেড়েছে, 2100 বেড়েছে কতই? 10,000-এ, 10,000-এ 2100 বেড়েছে। তাহলে 100-তে কত বাড়বে? তখন আমরা এরকম ভাবে করব, দেখো যেটা যাতে বলবে সেটাকে নিচে লিখবো, আর যেটা বাড়বে সেটা উপরে লিখবে, বাড়বে বা কমবে সেটা উপরে লিখবো, আর যখন শতকরা বলবে তখন গুণ চিহ্ন দিয়ে 100-তে বের করব। দেখো 0 কেটে গেল, এখানে 0 কেটে গেল, সমান কি দেখো 21%। তাহলে শতকরায় কত বাড়লো? 21%। তাহলে অতএব কি বলেছে, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে কি লিখবো? ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা 21% বাড়লো। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো আমাদের 11 অঙ্কে কি বলেছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। তাহলে সময় মতো বিদ্যুতের বিল যদি জমা দেওয়া হয় তখন কি হয়ে যাবে? 15% ছাড় পাওয়া যায়। এবার সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। তাহলে ক টাকা ছাড় পেয়েছে সময় মতো জমা দিয়ে কাকিমা? 54 টাকা। আর এখানে যদি দেখো 15% ছাড় পাওয়া মানে কি, যদি তুমি 100 টাকার বিলটা হয়ে থাকে, 100 টাকা যদি সময় মতো জমা দাও, বিলটা জমা দাও, যদি তোমার বিল 100 টাকা হয়ে থাকে, এবার সময় মতো যদি তুমি বিলটা জমা দিতে যাও তখন তুমি কি পাবে? 15% ছাড়। 15% ছাড় মানে কি, 100 টাকায় 15% ছাড়, 85 টাকা তখন তোমাকে দিতে হচ্ছে। তেমন কাকিমা কত টাকা ছাড় পেয়েছে? 54 টাকা ছাড় পেয়েছে। এখানে যেমন 100 টাকায় 15 টাকা ছাড় পেয়েছে, যেমন কাকিমা পেয়েছে 54 টাকা ছাড়। এরপর কি বলেছে দেখো, বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল হিসেব করি। তাহলে কাকিমা 54 টাকাটা কত টাকার উপর ছাড় পাচ্ছে সেটা আমাদের হিসেব করতে হবে। তাহলে দেখো কি করব, যে দেখো তাহলে আমরা প্রথমে ঐকিক নিয়মে অঙ্কটা করেই চলো। তাহলে কি 15 টাকা ছাড় পাওয়া যায়, ছাড় পাওয়া যায় 100 টাকা, 100 টাকায়। তাহলে কাকিমা কত টাকা ছাড় পেয়েছে? 54 টাকা। তাহলে 1 টাকা ছাড় পাওয়া যায় কত টাকায়? ওপরে 100, নিচে 15 টাকায়। এরপর
টাকা ছাড় পেয়েছে, তাহলে 54 টাকা ছাড় পাওয়া যায় হবে, এখানে পাওয়া যায়, তাহলে কি হবে 100 ভাজিত 15 গুণিত 54। এরপর দেখো 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 8 24, 3 5 15, আর 5 করে 100, 18 2 36, তাহলে 360 টাকায়। তাহলে কাকিমা কত টাকা বিদ্যুতের বিল জমা দিয়েছে? 360 টাকা। তো বিদ্যুতের বিলের পরিমাণ হয়ে বিদ্যুতের বিলের পরিমাণ 360 টাকা। এরপর তাহলে দেখো আমাদের 11 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 12 দাগের অঙ্কে কি বলেছে? চিনির মূল্য 20% বেড়ে গেছে। এবার তাই চিনির মাসিক খরচ কি অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরার কত কম করতে হবে হিসেব করে লিখি। তাহলে চিনির মূল্য দেখো কত পার্সেন্ট বেড়েছে? 20%। মানে যদি চিনির দাম 100 টাকা হয়ে থাকে, সেখানে বেড়ে গিয়ে কত হয়েছে? 120 টাকা। তাহলে লিখি এখানে ধরি চিনির দাম 1 কেজি ধরি 100 কেজি চিনির দাম, ধরি 100 কেজি চিনির দাম কত টাকা? 100 টাকা। তাহলে আমরা কি ধরেছি? 100 কেজি চিনির দাম 100 টাকা। এবার চিনির দাম কত পার্সেন্ট বেড়েছে? 20%। তাহলে 20% বাড়লে তাহলে 100 কেজি চিনির দাম হবে দেখো কত, এর 20% বাড়বে, তাহলে 100 সাথে যোগ হবে ওর 20%টা, তাহলে কি পাচ্ছি দেখো 120 টাকা। তাহলে এখন 100 কেজি চিনির দাম কত হলো? 120 টাকা। এরপর বলেছে যে আমাদের তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার পরিমাণ শতকরার কত কম করতে হবে। দেখো আমাদের এখানে কি বলেছে যে আমাদের এই যে খরচ, আমরা 100 কেজি চিনি কিনতে আগে কি করতাম? 100 টাকা খরচা করতাম। আমাকে এখন সেই 100 টাকাটাই খরচা করতে হবে, ওর বেশি 100 কেজি চিনি কেনার জন্য 120 টাকা খরচা করলে হবে না। মানে আমাকে তাহলে 100 টাকাই খরচা করতে হবে। তাহলে খরচা করলে তখন কি আমরা 100 কেজি চিনি পাবো? পাবো না, কারণ এখন চিনির দাম বেড়ে গেছে। তাহলে আমাকে তার থেকে কম পরিমাণ চিনি কিনতে হবে ওই 100 টাকায়। তাহলে 100 টাকায় কত কেজি চিনি পাওয়া যায় সেইটা আমরা আগে বের করে নিই। তাহলে এখন 120 টাকায় এখন 120 টাকায় চিনি পাওয়া যায়
100 কেজি। তাহলে 1 টাকায় চিনি পাওয়া যায় সমান কি হবে 100 ভাজিত 120 কেজি। এরপর আমাকে কি বের করতে হবে 100 টাকাতে তাহলে এখন কত কেজি চিনি পাওয়া যায়, তাহলে ওইটা বের করি। 100 টাকাতে এখন কত কেজি চিনি পাওয়া যাচ্ছে 100 গুণিত 120 গুণিত 100। দেখো কি হচ্ছে, আমরা এই ভগ্নাংশটা ভগ্নাংশ আকারে রেখে দেব। 1000/12 কেজি। তাহলে এখন 100 টাকায় আমরা কত কেজি চিনি পাচ্ছি 1000/12 কেজি। আগে 100 টাকায় কত কেজি চিনি পেতাম 100 কেজি, কিন্তু এখন কত 1000/12 কেজি। তাহলে কি হয়েছে পরিমাণ শতকরার কত কম হলো, তাহলে আগে 100 কেজি হতো এখন এত কেজি, তাহলে এখন কত কম হচ্ছে সেটা বের করব। তাহলে এখন অতএব চিনির পরিমাণ কমছে, চিনির পরিমাণ কমছে সমান কত আগে 100 পেতাম এখন পাচ্ছি 1000/12, সেটা বিয়োগ করলেই পেয়ে যাব। দেখো কি হচ্ছে, এবার এটা কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে 100, এখানে 6, এখানে 3, 50 সমান 50/3 সমান কি হচ্ছে দেখো 16.2 কেজি। তাহলে দেখো আমরা যেহেতু এখানে কি বলতে চেয়েছিল তোমাকে যে শতকরায় কত কমছে, আমরা যেহেতু এটা শতকরাতেই ধরে করেছি, দেখো 1 শতকরা মানে কি 100তে, আমরা তো এটা 100 ধরেই করেছি, তাহলে আমাদের আর এটা সরাসরি বেরিয়ে গেছে। তাহলে অতএব শতকরা 16.23% কমছে। বুঝতে পেরেছি আমরা সকলে অঙ্কটা। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 13 অঙ্কে কি বলেছে, জল জমে বরফ হলে আয়তন কি হয় 10% বৃদ্ধি পায়। তাহলে জল যখন জমে যায়, জমে গিয়ে বরফ হয়, তখন আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে 10%। ওই বরফ গুলে জল হলে আয়তন শতকরার কত হ্রাস পাবে হিসেব করে লিখি। তাহলে দেখি প্রথমে ধরি 100 লিটার, 100 লিটার জল জমে বরফ হলে আয়তন হবে কত, যেহেতু 10% বাড়লে তাহলে কি হবে এর সাথে 10 যোগ
এত ঘন লিটার। দেখো এখানে যেহেতু আমরা ঘন ধরেছি, আয়তন ধরেছি, তাই এটা ঘন লিখবো। কি পাচ্ছি দেখো, 110 ঘন লিটার। তাহলে দেখো 100 ঘন লিটার জল জমে বরফ হলে আয়তন হবে কত? 110, 100 প্লাস 100 গুণিত তার 10% বৃদ্ধি হচ্ছে, তো তাহলে বৃদ্ধি হলে 10% বের করেছি। দেখো তাহলে কত হচ্ছে? 110 ঘন লিটার। এরপর কি বলেছে? ওই বরফ গলে জল হলে আয়তন শতকরার কত হ্রাস পাবে লিখি। তাহলে দেখো এই বরফটা যখন গলে কি হবে? জল হবে, তখন তাহলে আয়তন কত শতকরার হ্রাস হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে এই বরফটা, এটা তো বরফের আয়তন, এবার এটা যখন গলে জল হবে তখন কি হচ্ছে? তাহলে তখন তার 10% আবার কমে যাচ্ছে। দেখো তখন কত হয়ে যাচ্ছে? 100 হয়ে যাচ্ছে। তাহলে 100 কি লিখবো দেখো, 110 ঘন লিটার বরফ জল হলে হবে, কি হবে দেখো, 110টা কমে তো 100 হয়ে যাবে, 100 ঘন লিটার। এরপর এটাকে তাহলে একে বের করব। 1 ঘন লিটার বরফ জল হলে হবে 100/110 ঘন লিটার। এরপর দেখো, এরপর কি দেখো, আমাদের শতকরা বলা হয়েছে, শতকরা কত হ্রাস পাবে? তাহলে 100 ঘন লিটার যদি বরফ থাকতো সেটাই তাহলে কত হ্রাস পাবে আমাদের বের করতে বলা হয়েছে। তখন দেখো আয়তন কত হচ্ছে, শূন্য শূন্য কাটছে, কত পাচ্ছি দেখো, 1000/11 সমান এত লিটার। এরপর চলো আমাদের কি বলেছে, কত হ্রাস পাবে ওটা বের করতে বলা হয়েছে। তাহলে হ্রাস পেলে কি করব, আগে কত ছিল? 1000 লিটার, তাহলে ওটা থেকে বিয়োগ করব। তাহলে এখানে কি লিখবো, শতকরা হ্রাস পাবে সমান 100 বিয়োগ কত ছিল, 1000/11%। 9×1=11%। ঠিক আছে, এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো কি বলেছে 14 দাগের অঙ্কে, উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 55% বৃদ্ধি পেয়েছে। এরপর কিন্তু তার জন্য তার চাষের খরচ কত বেড়েছে? 40% বেড়েছে। আগে উৎপল বাবু তার জমিতে এত টাকা খরচ করতেন এবং করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে সেটা কি বলা হয়েছে, হিসেব করতে বলা হয়েছে। তাহলে কি লিখি, যে আগে উৎপল বাবু
জমিতে খরচ করতেন দেখো কত টাকা, এত টাকা। তাহলে এখন আর কত টাকা ফলন পেতেন এখন, তাহলে আগে এখন দেখো খরচটা কত বাড়ছে আগে সেটা হিসেব করে নি, কিন্তু তার জন্য তার চাষের খরচ এত পার্সেন্ট বাড়ছে। তাহলে এখন উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করায়, ধান বীজ ব্যবহার করায় তার খরচ বাড়ছে। সমান কি দেখো, এর 140%, তাহলে এর সাথে বাড়ছে তো তাই যোগ দিলাম, এর 40%, 100 এই 1200 কত পার্সেন্ট দেখো খরচ বাড়ছে 40%, তাহলে খরচ এত টাকা হয়ে যাচ্ছে। দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে, 4 12 48 টাকা, তাহলে 1680 টাকা তার খরচ হচ্ছে এখন। এরপর আগে তার ফলন কত ছিল দেখো, এত টাকা খরচ করে এত টাকার ফলন পেতেন, তাহলে আগে ফলন পেতেন দেখো কত টাকা, এত টাকা। তাহলে আগে ফলন পেতেন সমান 3000 টাকার। তাহলে এখন কি হচ্ছে, এখন কত পার্সেন্ট বাড়ছে, এখন 55% বৃদ্ধি পেয়েছে, তার কি ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন ফলন 55% বৃদ্ধি পেলে ফলন হবে সমান কত, বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3000 উপর 55% বৃদ্ধি, ওই জন্য কি দিলাম যোগ, তাহলে 3000 গুণিত 55/100, তাহলে এত টাকার। দেখো শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি 3000 যোগ 16, 0,564, তাহলে 4650 টাকার ফলন পাচ্ছেন। এরপর কি বলেছে দেখো, এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসেব করি। তাহলে আগে তার টোটাল আয়টা কত ছিল, এই ফলন আগে কত পেতেন 3000 টাকা, তাহলে 3000 টাকার আগে থেকে আগের খরচটা যদি আমরা বিয়োগ করি তাহলে তত টাকা তার লাভ হতো। তাহলে কি লিখবো, আগে লাভ হতো সমান তার আগে লাভ বা আয় হতো, লাভ হতো সমান কত দেখো, তাহলে 3000 বিয়োগ 1200,
1800 টাকা। তাহলে এখন লাভ হয়, এখন লাভ হয় সমান কত দেখো, এখন তার খরচাটা টোটাল কত বেরোচ্ছে, এখন তার টোটাল খরচা কত হচ্ছে দেখো, খরচ বেড়ে হয়েছে এত টাকা 1680 টাকা, আর এখন তাহলে কত টাকা পাচ্ছে 4650। তাহলে 4650 থেকে এই খরচটা বিয়োগ করলেই আমরা পেয়ে যাব, তাহলে 4650, 4650 বিয়োগ কত 1680, সমান কি হচ্ছে দেখো 0.7 এত টাকা। তাহলে আমরা কি পেলাম, এখন তাহলে লাভ হচ্ছে অত টাকা। এরপর এখানে আমাকে দেখো কি জানতে চেয়েছে, তাহলে এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসেব করি। তাহলে তার আয় কত বাড়ছে দেখো, তাহলে তার আয় বাড়ছে, কি লিখবো, তার আয় বাড়ছে, আগে তার এত টাকা আয় হতো, এখন এত টাকা, তাহলে তার আয় বাড়ছে, তার আয় বাড়ছে সমান দেখো 2970 বিয়োগ 1800 সমান 1170 টাকা। তাহলে তার কত আয় বাড়ছে, 1170 টাকা। এরপর আমাকে তাহলে শতকরার কত আয় বাড়ছে বের করতে হবে। তাহলে এই আয়টা কত টাকায় বাড়ছে দেখো, কি বলেছে, জমিতে অধিক ফলনশীল ধান ব্যবহার করা তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসেব করে লিখি। তাহলে জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করা তার আয় শতকরার কত পরিমাণ হবে এটা, বা কত পরিমাণ বাড়বে বা কমবে হিসেব করে লিখি। তাহলে আমাকে শতকরা এখানে চাইনি, শুধুমাত্র তার আয়টা চেয়েছে কত পরিমাণ বাড়বে। তাহলে তার আয় কত দেখো 1170 টাকা বাড়ছে। তাহলে আমাদের দেখো এই অঙ্কটা এখানেই কমপ্লিট। চলো পরের অঙ্কে যাওয়া যাক। 15 অঙ্কে কি বলেছে, একটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছে। তাহলে কি টোটাল ভোটার কত ছিল 100 জন, তার মধ্যে কতজন ভোট দিয়েছে 80 জন ভোট দিয়েছে। এবার 80টা ভোটের মধ্যে কি হয়েছে, যতগুলো ভোট দিয়েছে তার মধ্যেই তো জয় বিজয় হবে। তাহলে তার মধ্যে বিজয়ী প্রার্থী কি হয়েছে, কতগুলো ভোট পেয়েছে 65% ভোট পেয়েছে, নির্বাচিত হয়েছেন। তাহলে তিনি মোট ভোটের শতকরার কত ভোট পেয়েছেন হিসেব করে লিখি, এটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে কি লিখবো প্রথমে, যে বিধানসভা কেন্দ্রের ধরি, প্রথমে লিখবো ধরি বিধানসভা কেন্দ্রের মোট ভোটার সমান 100 জন। তাহলে তার মধ্যে কত পার্সেন্ট ভোট দিয়েছে দেখো 80%। কেন্দ্রের মোট ভোটার হবে, মোট ভোটার সমান ভোটার সমান 100 জন। এরপর তাহলে ভোট দিয়েছে
দিয়েছে কত 80%, তাহলে কি 180%। কতজন? 80 জন ভোট দিয়েছে। তাহলে এরপর কি বলেছে দেখো, এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছেন। তাহলে প্রদত্ত ভোট কি, যতগুলো ভোট দিয়েছে তার মধ্যে থেকে 65%। তাহলে বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন, অতএব বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেলে তিনি ভোট পেয়েছেন সমান দেখো কি হবে, প্রদত্ত ভোটের কত পার্সেন্ট? 65%। তাহলে 80 র 65 এতটি। দেখো 0 0 কেটে গেল, 5 8 40, 48 52, আর নিচে একটা এর জন্য 10 এর জন্য দশমিক, তাহলে 52টি। তাহলে কটা ভোট পেয়েছে? 52টি। তিনি প্রদত্ত ভোটের কতগুলো ভোট পেয়েছে? 52টি ভোট পেয়েছে। তাহলে তিনি মোট ভোটের শতকরার কত ভোট পেয়েছেন? তাহলে আমরা তো এটা শতকরা ধরেই করেছি, তাহলে মোট ভোট কত ছিল? 100। তাহলে 100-র কতগুলো ভোট পেয়েছে সেটা আমাকে হিসেব বলা হয়েছে। তাহলে 100টার মধ্যেই তো তিনি 52টা ভোট পেয়েছেন। তিনি প্রদত্ত ভোটের 65% পেলে এখানে দেখো 100টার মধ্যেই 52টা পেয়েছে। তাহলে অতএব তিনি মোট ভোটের শতকরা 52% ভোট পেয়েছেন। দেখো তোমাদের 15 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 16 দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 16 দাগের অঙ্কে কি বলেছে, এ বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে কি হয়েছে? এ প্লাস পেয়েছে। এবার পরীক্ষার্থীদের সংখ্যা যদি 120 জন হয়, তবে হিসেব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে, আর শুধু বাংলায় এ প্লাস পেয়েছে, আর উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। দেখো অঙ্কটা করার আগে প্রথমে আমরা এটার বিষয়ে একবার বুঝে নিই। দেখো ধরে নিচ্ছে এই পুরো সার্কেলটা হচ্ছে কি বাংলায়, বাংলায় যারা কি হয়েছে পরীক্ষা দিয়েছে তারা, তার মধ্যে কি হয়েছে 85% কি বলেছে এখানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। তাহলে এটা ধরে নি বাংলায় এ প্লাস পেয়েছে। তাহলে এটা কি বাংলায় এ প্লাস পেয়েছে। তাহলে এই টোটালটা কত? 85%। আর এদিকটা দেখো অঙ্কে এ প্লাস পেয়েছে।
অঙ্কে এ প্লাস পেয়েছে। তাহলে এটা কত পার্সেন্ট? 85%। আর এটা কত? 70%। এবার উভয় বিষয় দেখো, এখানে কি আছে, বাংলাও যারা আছে আর অঙ্কেও যারা আছে তারা আছে, দুটো এক জায়গায় মার্চ হয়ে গেছে। তাহলে উভয় বিষয় কত পার্সেন্ট পেয়েছে? 65%। তাহলে দেখো শুধু বাংলায় কত পেয়েছে? শুধু বাংলায় তোমরা এখান থেকে দেখো, এটা যদি বাদ দিই, দেখো এইটা যদি বাদ দিই তাহলে শুধু বাংলায় কত পেয়েছে? এখানে কত ছিল? 85% ওভারঅলটা। 85 থেকে তাহলে 65 বাদ দিলে কত পাবো? দেখো 20% শুধু বাংলা। দেখো এইটা বাদ দিলে শুধু বাংলা। আবার এখানে 70% ছিল, তাহলে এখান থেকে 65 বাদ দিলে কত পাচ্ছি? দেখো 5%। 5% তাহলে কি শুধু ইংরেজিতে পেয়েছে, এই শুধু অঙ্কে পেয়েছে। এরপর কি বলেছে দেখো, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। এবার পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন, তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত বলে দিয়েছে? 120 জন। তবে হিসেব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। মানে উভয় বিষয় বলতে কি, বাংলাতেও এ প্লাস পেয়েছে আবার অঙ্কেও এ প্লাস পেয়েছে। উভয় বিষয়ে কতজন পেয়েছে এ প্লাস? দেখো 65 জন। তাহলে একের দাগের অঙ্কে কি লিখবো? যে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে সমান, দেখো 65% পেয়েছে, তাহলে টোটাল কতজন ছিল? 120 জন। তাহলে 120 65%। মানে এখানে কি বোঝাচ্ছে দেখো, 100 জনের মধ্যে 65 জন পেয়েছে, তাহলে এখানে তো টোটালটা কত? 120। তার জন্য আমরা কি করছি, 100 এতজন 120-র মধ্যে সেটা বের করেছি, 120 20% আমরা বের করেছি। তাহলে এরপর কি দেখো, 5 2 দিয়ে কাটলে 6 2 12, 5 2 10, 78 জন। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে 78 জন। এরপর 2 এর অঙ্কে কি বলেছে দেখো, শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে। তাহলে কি লিখবো? শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে সমান, এখানে দেখো শুধু অঙ্কে এ প্লাস কতজন পেয়েছিল? শুধু অঙ্কে 5% বের করেছিলাম, তাহলে 5%, তাহলে 120-র 5% বের করবো। পাঁচজন 6 জন। এরপর দেখো কি বলেছে, শুধু বাংলায় এ প্লাস পেয়েছে। তাহলে শুধু বাংলায় এ প্লাস পেয়েছে সমান কতজন? দেখো 20% বের করেছিলাম, তাহলে 120-র 20% বের করব। 24 জন। এরপর কি বলেছে, 4-এর দাগের অঙ্কে উভয় বিষয়ে এ প্লাস পাইনি। দেখো আমরা উভয় বিষয়ে এ প্লাস কতজন পেয়েছিল? 65 জন। তাহলে পাইনি কতজন? পাইনি হচ্ছে, তাহলে 100 থেকে 65 বাদ দিলে যেটা থাকবে সেটা পাইনি। তাহলে লিখবো কি, উভয় বিষয়ে উভয় বিষয়ে এ প্লাস পাইনি সমান, দেখো এখানে দেখো কতজন ছিল উভয় বিষয়ে এ প্লাস পাইনি? 85 জনের মধ্যে 20 জন হচ্ছে কি, এখানে 65 জন উভয় বিষয়ে পেয়েছে, তাহলে 20 জন পাইনি। আবার এখানে 5 জন পাইনি, তাহলে এই দুটো যোগ করব, 20 জন পাইনি
5 জন পায়নি। দেখো উভয় বিষয় এ প্লাস তো 100-র মধ্যে 65 জন পেয়েছে। এখানে ওভারঅল কতজন ছিল দেখো, এখানে বাংলায় এ প্লাস পেয়েছে হচ্ছে 85%। 100 জনের মধ্যে কতজন পেয়েছে? 85 জন এ প্লাস পেয়েছে। এবার তার মধ্যে থেকে উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে কতজন? উভয় বিষয়ে 65 জন। এবার পায়নি কতজন? 20 জন বাংলায় পায়নি। আবার এখানে কতজন পায়নি? দেখো 5 জন। তাহলে ওভারঅল দুটো মিলে উভয় বিষয়ে পায়নি কতজন দেখো, তাহলে 20 জন যোগ 5 জন পাইনি। তাহলে এরপর কি লিখবো দেখো, 4-এর দাগে কি বলেছে? উভয় বিষয়ে এ প্লাস পাইনি, এটা শতকরা হিসেব করতে বলেছে। তাহলে শতকরায় উভয় বিষয়ে এ প্লাস পাইনি, তাহলে এত পার্সেন্ট, এটা জন নয়, এত পার্সেন্ট। তাহলে 120 গুণিত 25/100 সমান এত জন। সমান 30 জন। তাহলে আমাদের দেখো 4-এর দাগের অঙ্ক কমপ্লিট। আজ তোমাদের এই পর্যন্তই। পরের অঙ্কগুলো তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের পরবর্তী ক্লাসে দেখতে পাবে। তোমরা আমাদের এইভাবে ইউটিউবে স্কুলবেলায় ভিজিট করো এবং এখানে তোমরা সমস্ত ক্লাসের ভিডিও পেয়ে যাবে। এবং আমাদের ওয়েবসাইট স্কুলবেলায়, সেখানেও তোমরা ভিজিট করতে পারো। ওখানে তোমরা সমস্ত ক্লাসের ভিডিও পাবে, সঙ্গে তোমরা এমসিকিউ এবং সমস্ত পিডিএফ গুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।